আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন যে আমাদের চ্যানেলের নাম হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা মূলত ড্রাইভিং এবং অটোমোবাইলের অটো মেকানিক্সের বিভিন্ন কন্টেন্ট আপনাদের জন্য দাঁড় করিয়ে রাখি এবং সেগুলো আপনারা দেখেন। এইবার আমরা যেটা করবো, আমাদের নতুন আমাদের স্টুডেন্টগুলো আমরা একটু দেখাই সবাইকে। এগুলো হচ্ছে আমাদের নতুন স্টুডেন্ট। এই নতুন স্টুডেন্টদেরকে আজকে একটা থিওরি ক্লাস আপনাদের জন্য দাঁড় করেছি। আপনারা একটু শিখেন। মূলত আজকের এই কন্টেন্টটা আমাদের স্টুডেন্টের জন্য। আপনারা যদি দেখেন উক্ত ভিডিওটা, আপনাদের অনেক উপকৃত হবে বলে আমি মনে করি। একটু আমরা শুরু করি, সরাসরি দেখব যে এই যে আমরা যারা নতুন আছি, আমরা কোনটার কী নাম মোটামুটি আমরা জানি। তারপরে আরেকটু আমরা শিখি, যেমন এটা ব্যাটারি আছে, ব্যাটারির এই পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, এগুলো আমরা পূর্বে শিখেছি। একটু সামনে থেকে দেখবো, আমরা সরাসরি সামনে থেকে দেখবো যে একটা ব্যাটারি আছে। আমরা যারা জানি তো জানি, যারা না জানি এটা বারবার শেখার জন্য, বারবার দেখার জন্য আমি অনুরোধ করব। সেটা হলো এই ব্যাটারি পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল। এখানে পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল বলতে গেলে আমরা জানি যেটা ব্যাটারির বডির সাথে লাগানো থাকবে সেটা হলো নেগেটিভ, এবং যেটা বডির সাথে লাগানো থাকবে না সেটা হচ্ছে পজিটিভ। এইটুকু আমরা জেনে রাখি। তারপরে এই ব্যাটারির আমরা খোলার সময় কি করব? খোলার সময় নেগেটিভটা আগে খুলবো, আর লাগানোর সময় পজিটিভটা আগে লাগাবো। এটা আমার মাথায় রাখতে হবে। কারণ ঘটনা হচ্ছে, আমরা যদি একটু বর্ণনা করি তাহলে বুঝি। আমরা যারা ড্রাইভার আছে এবং মেকানিক্স আছে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই নেগেটিভটা হচ্ছে বডির সাথে লাগানো। যদি বডির সাথে লাগানো থাকে, আমি যদি প্রথমে পজিটিভ খুলতে যাই, তাহলে এভাবে যন্ত্রপাতি যখন খুলবো তখন অবশ্যই বডির সাথে লাগতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা যখন ব্যাটারি খুলবো তখন নেগেটিভটা আগে খুলবো, আবার যখন লাগাবো তখন পজিটিভটা আগে লাগাই দিলে আর কোনো ঝামেলা হবে না। তখন আমরা নেগেটিভটা সুন্দর করে নিজের মতো করে লাগাইতে পারবো। এগুলো আমরা একটু জানি। তারপরে আসি, এটা আমাদের একটা ইঞ্জিন। এই ইঞ্জিনের ইগনিশন কয়েল আমরা পূর্বে অনেকবার শিখেছি। আপনাদের নতুন বিধি আপনারা এই জিনিসটা দেখেন ভালো করে। এটা হলো ইগনিশন কয়েল। এই কয়েলের ভিতরে কিন্তু এটা 4 সিলিন্ডার ইঞ্জিন। ফায়ারিং অর্ডার হলো 1 3 4 2। ইঞ্জিনটার এটা সামনের অংশ, এটা পিছনের অংশ। এটা হলো ইনটেক ম্যানিফোল্ড। এই ইনটেক ম্যানিফোল্ডের এটা হচ্ছে এয়ার ক্লিনার। আমরা যদি এয়ার ফ্লো সিস্টেমের কথা বলি, বাতাসটা কীভাবে ফ্লো হয়, সেটা হচ্ছে এই যে এয়ার ক্লিনার আছে, তারপরে এই যে ইনটেক ম্যানিফোল্ড আছে, তারপরে এখানে হচ্ছে বাটারফ্লাই বলে এটাকে, অথবা থ্রোটল বডিও বলে। আবার এখানে থ্রোটল পজিশন সেন্সর আছে, তারপরে হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড আছে, এরপরে হচ্ছে এই ইনটেক ম্যানিফোল্ড দিয়ে সিলিন্ডারে প্রবেশ করবে। তারপরে আবার যদি ফুয়েল সিস্টেমের কথা বলি, এই গাড়ির ফুয়েল সিস্টেমটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা পিছনে থাকে, আর এখানে ফুয়েল গ্যালারি আছে। এই ফিল্টার হয়ে ফুয়েল গ্যালারিতে আসবে। আসার পরে এখানে গ্যাসোলিন ইঞ্জেক্টর আছে। আমরা জানি পূর্বেই যে 1টা 2টা 3টা 4টে এরকম গ্যাসোলিন ইঞ্জেক্টর আছে। একটু সরাসরি আমরা সামনেতে দেখি। এই যে 1টা 2 3 এই 4 এরকম 4টা গ্যাসোলিন ইঞ্জেক্টর আমাদের এখানে আছে। ফুয়েল সিস্টেম যখন আমরা চালু করবো, ফুয়েলে যখন চলবে, তখন এই গ্যাসোলিন ইঞ্জেক্টরের মাধ্যমে কী করবে? ফুয়েল প্রবেশ করবে সিলিন্ডারে। বাস। তারপরে এবার যদি আমরা আসি, একটা ইঞ্জিন আছে এখানে। ইঞ্জিনের এটা হলো প্রেসার ক্যাপ, এটা হচ্ছে প্রেসার ক্যাপ, আর এটা হলো ফিলার ক্যাপ। আমরা এই ফিলার ক্যাপ সম্পর্কে একটু বলে দিই। এই ফিলার ক্যাপটা হচ্ছে শুধু খালি মোবিল প্রবেশ করানোর জন্য, অর্থাৎ ইঞ্জিন অয়েল, মোবিল না, আমরা ইঞ্জিন অয়েল বলবো। এই ইঞ্জিন অয়েলটা প্রবেশ করানোর জন্যই মূলত এই ফিলার ক্যাপটা আমরা এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে এই প্রেসার ক্যাপের কথা বলি। আমরা যারা নতুন আছি, গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই প্রেসার ক্যাপ। অনেক সময় প্রেসার ক্যাপের যদি খারাপ থাকে, যদি ঠিকমতো প্রেসার ক্যাপ কাজ না করে, তাহলে কী হবে? ইঞ্জিন চলন্ত অবস্থায় এই দিক দিয়ে পানি আসবে, আইসা এই রিজার্ভারে চলে যাবে। যখনই পানি এসে রিজার্ভারে চলে যাবে, তখন আস্তে আস্তে কী হবে? পানি, এই রেডিয়েটরের পানি কমে যাবে। যদি রেডিয়েটরের পানি কমে যায়, তাহলে ওভারহিট হবে। ইঞ্জিন যখন ওভারহিট হবে, তখন কিন্তু সহজেই আমাদের বোঝার জন্য মনে রাখতে হবে যে এই প্রেসার ক্যাপে কোনো প্রবলেম আছে কি না। ঠিক আছে? যদি প্রেসার ক্যাপে প্রবলেম থাকে, তাহলে এই প্রেসার ক্যাপটা যদি চেঞ্জ করে দিই, তাহলে এই ধরনের সমস্যা আমাদের আর থাকবে না। আমরা একটু লাগাই দিলাম এটাকে। আমরা এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তারপরে আমরা আসি, এটা একটা গ্যাসের ইউনিট। আমরা এটাকে ইমুলেটরও বলি। এই যে এটা দেখি, এটা একটা গ্যাসের ইউনিট, এটাকে আমরা ইমুলেটরও বলি। এই গ্যাসের ইউনিট দিয়ে কিন্তু মূলত এটাকে কিন্তু আবার গ্যাসের অ্যাডজাস্ট করা যায়। এই যে গ্যাসটা আইসা এইভাবে আইসা ইনটেক ম্যানিফোল্ড দিয়ে আসবে। যখনই গাড়ি গ্যাসে চলবে, তখন কিন্তু গ্যাস এবং বাতাস একই সাথে ইনটেক ম্যানিফোল্ডের সিলিন্ডারে প্রবেশ করবে যখনই ইঞ্জিন গ্যাসে চলবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এদিক দিয়ে গ্যাস আসবে এবং এদিক দিয়ে বাতাস আসবে। কিন্তু যখন ফুয়েলের মাধ্যমে ইঞ্জিন চলবে, তখন কিন্তু একটু ব্যতিক্রম আছে, আমরা একটু মাথায় রাখতে হবে। সেটা হলো
ফুয়েল আসবে ট্যাঙ্কি থেকে ফুয়েল গ্যালারি, যে এটাকে বলা হয় ফুয়েল গ্যালারি, এই ফুয়েল গ্যালারি দিয়ে আসবে। আসার পরে কিন্তু আমাদের এদিক দিয়ে কিন্তু আর বাতাস যেতে পারবে না, যা বলে ইনটেক ম্যানিফোল্ড হয়ে, এই ইনটেক ম্যানিফোল্ডে বাতাস যাবে, এই ইনটেক ম্যানিফোল্ড হয়ে বাতাস সিলিন্ডারে যাবে। আর এখানে গ্যাসোলিন ইঞ্জেক্টর সাথে সাথে কী করবে, এই ইঞ্জিনের বার এবং ব্যাগের চাহিদা অনুসারে সিলিন্ডারের ভিতরে ফুয়েল প্রবেশ করাবে। ফলে কি হবে, এই ইঞ্জিনের ভিতরে 3 ধরনের মিক্সচার তৈরি হয়, লিন মিক্সচার, রিচ এবং প্রপার মিক্সচার, এই 3 ধরনের মিক্সচার তৈরি হয়। পরবর্তীতে আমরা এই মিক্সচার সম্পর্কে আরও সুন্দরভাবে আলোচনা করব। মোটামুটি আজকে একটা বেসিক জিনিস সম্পর্কে আমরা যদি মোটামুটি বুঝতে পারি, পরবর্তীতে আস্তে আস্তে এটাকে আমরা আরও কঠিনভাবে বোঝার চেষ্টা করবো। এবার আসি বাকিগুলোর নাম একটু বলি আমরা। বাকি এই যে এটা আছে, এটা হলো ব্রেক বুস্টার। ব্রেক বুস্টার আছে, ব্রেক বুস্টার ঠিকমতো কাজ না করলে কিন্তু আমাদের ব্রেক সিস্টেম কাজ করবে না। ব্রেক সিস্টেমে যদি ব্রেক ফেলও করে তাহলে কিন্তু মোটামুটি আমরা আমাদের নিরাপদ জায়গায় আনতে পারি। যদি ব্রেক বুস্টার সমস্যা হয় তাহলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাবে। এই জন্য ব্রেক ক্রিয়া, কোনো ড্রাইভার যখন গাড়ি চালাবে তখন ব্রেক ক্রিয়াটা অবশ্যই তার পরীক্ষা করে নিতে হবে, যে সামনে পিছনে নিয়ে ব্রেকটা ধরে দেখতে হবে যে ব্রেক ধরে কিনা। এই জন্য ব্রেক বুস্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাথে এই যে ব্রেক অয়েলের একটা রিজার্ভার আছে, যদি ব্রেক কম ধরে স্পন্সের মতো মনে হয় তাহলে বুঝতে হবে রিজার্ভারের ব্রেক অয়েল কমে গেছে। এইটাও কিন্তু একজন ড্রাইভারের অবশ্যই পরীক্ষা করতে হবে, দেখতে হবে। তো মোটামুটি এইটুক সম্পর্কে আমরা ভালোভাবেই ধারণা নিলাম। আবার আরেকটা জিনিস বলি, আমাদের বর্তমানে পাওয়ার স্টিয়ারিং সিস্টেম, এই যে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড এর ভিতরে থাকে, আর পাওয়ার স্টিয়ারিং মোটর, এটাকে বলা হয় পাওয়ার স্টিয়ারিং মোটর। আমরা যারা নতুন আছি আমরা কিন্তু ভালো করে শেখার চেষ্টা করব। এটা পাওয়ার স্টিয়ারিং মোটর, এই মোটরটা যদি কাজ না করে বা মোটর কোনো লিক হলে কিন্তু পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড পড়ে যাবে। ফলে কি হবে, আর কিন্তু স্টিয়ারিং কিন্তু শক্ত লাগবে। যখনই কোনো কারণে যারা ড্রাইভার আছি তাদেরকে আমি বলবো যে যখনই কোনো কারণে স্টিয়ারিং যদি একটু হার্ড মনে হয় তাহলে আমরা এই পাওয়ার স্টিয়ারিং সিস্টেমটাকে সুন্দরভাবে দেখব যে রিজার্ভার কোনো লিক আছে কিনা, তারপরে এখানে যে রিজার্ভার, সারা রিজার্ভার লিক না থাকলে পাওয়ার স্টিয়ারিং মোটরে কোনো প্রবলেম আছে কিনা, কোনো লিক আছে কিনা, এই জিনিসগুলো আমরা অবশ্যই সুন্দরভাবে চেক করব, প্রতিদিন এগুলা দেখব। আমরা এই যে আমার এই আজকের এই ভিডিওটা যদি আমি বারবার দেখি এবং এই চেক আপগুলো যদি ঠিকমতো করি তাহলে একজন মেকানিক্স বা একজন ড্রাইভার অথবা একজন গাড়ির মালিক, সরাসরি আমরা এখন দেখব যে একজন গাড়ির মালিক যদি এই জিনিসগুলো চেক করে তাইলে পরে তার ইঞ্জিন এবং গাড়ি সুন্দর থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।